এনটিভির বিশেষ সাক্ষাৎকারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জুবায়ের প্রধান। দর্শক, জুলাই মাস চলছে। ঠিক 2 বছর আগে 2024 সালের এই জুলাই মাসে আমরা দেখেছি যে ছাত্র জনতা অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে। দীর্ঘ 1.5 দশকের স্বৈর শাসনের পতন ঘটিয়েছে তারা, এবং সেই গণ অভ্যুত্থানের সম্মুখ সারিতে যিনি নেতৃত্ব দিয়েছিলেন সার্জিস আলম, আমরা তার কাছ থেকে গণ অভ্যুত্থানের খুঁটিনাটি নানা তথ্য আজকে জানবো। ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। এনটিভির এই বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই যেটা জানবো যে জুলাই গণ অভ্যুত্থান যেটি হয়েছে, এই গণ অভ্যুত্থানে আমরা দেখেছি যে কর্মসূচিগুলি নেওয়া হয়েছিল, বিশেষ করে যে বাংলা ব্লকের মার্চ ফর জাস্টিস কিংবা মার্চ ফর ঢাকা, এরকম নানান ভিন্ন ভিন্ন নাম আমরা দেখতে পেয়েছি এই আন্দোলনকে ঘিরে। আসলে এইটার প্ল্যানটা কিভাবে আসলো, বা এইটা আসলে এই সম্পর্কে একটু জানতে চাই। না, আমরা একদম শুরু থেকেই যখন আমাদের এই আন্দোলনের প্রসেসটা যাচ্ছিল, প্রথমত কয়েকটা জিনিস দেখবেন, এই আন্দোলনের যারা কোঅর্ডিনেট করছিল সমন্বয়ক হিসেবে, তারা এই প্রজন্মের এবং তারা রানিং স্টুডেন্ট ছিল, পড়াশোনা মাত্র শেষ করেছে এরকম ছিল। তো সেই জায়গা থেকে এর আগে গতানুগতিক পলিটিশিয়ানরা তাদের রাজনৈতিক প্রোগ্রামের যে নামগুলো ঠিক করে, এগুলো কিন্তু সিনিয়র পলিটিশিয়ানদের জায়গা থেকে আসে। তাদের সাথে আমাদের একটা বড় জেনারেশনের পার্থক্য আছে। সো আমরা খুব করে চেয়েছিলাম যে আমাদের জেনারেশনটাকে কানেক্ট করতে হবে, এবং ওই ধরনের গতানুগতিক নামে তো মানুষ অভ্যস্ত এবং কিছুটা আস্থাহীন আসলে, এবং বিরক্তও বটে, ওগুলোতে আর মানুষের আকর্ষণ সেভাবে কাজ করে না। সো আমরা সেভাবে নতুন নাম নিয়ে আসতে চেয়েছিলাম, যে নামগুলোর মধ্য দিয়ে আমরা মানুষের একটা মনোযোগ আকর্ষণ করতে পারতাম, এবং যেটার মধ্যে একটা নতুনত্ব থাকতো, মানুষ সেটাকে কানেক্ট করতে পারতো। তো সেই জায়গা থেকে অবরোধ না বলে আমরা ব্লকেড বলেছি। এরপরে দেখবেন আপনি মার্চ ফর জাস্টিস, মার্চ টু ঢাকা, দ্রোহযাত্রা, এই ধরনের প্রোগ্রামগুলো আমাদের হয়েছে, এবং কমপ্লিট শাটডাউন, এগুলো আপনারা দেখেছেন। তো এটাই ছিল মেইনলি কারণ, যে দিন শেষে মানুষকে কানেক্ট করা, নতুনত্ব, এবং পূর্বের সাথে গতানুগতিক যে পলিটিক্যাল প্রোগ্রাম কালচার, সেটার এটা যে এক না, ভিন্ন কিছু, সেই আহ্বানটা করা। কি মনে হয় যে এটা আসলে আন্দোলনে কতটা প্রভাব ফেলেছে? আরেকটা বিষয় হলো, এই যে নামগুলো দিয়েছেন, এটা আসলে পরিকল্পনা কার ছিল? এই যে ভিন্ন ভিন্ন নাম আমরা দেখলাম, আসলে এটা আপনারা তো অনেকেই ছিলেন যে সামনের সারির নেতৃত্বে, নামগুলো আসলে সিলেক্ট করেছে কে? নাম হচ্ছে, এটা ব্যাপারটা এরকম ছিল যে ধরেন আমরা 10-12 জন মিলে কথা বলছি, আমরা একটা ডিফারেন্ট নাম দিব, কি নাম দেয়া যেতে পারে। তো সবাই তার মতো করে সাজেস্ট করছে। তো দেখা গেল যে কারো একটা শব্দ, কারো আরেকটা শব্দ, হ্যাঁ, এরকম করে, অথবা কারো একটা নাম পুরোটাই পছন্দ হলো। তো এটা ওই আলোচনার মধ্যে দিয়ে এসেছে, মানে আমরা ওই মুহূর্তে কোনটা কার জায়গা থেকে এসেছে এটা মনে করা, নোট করা, ওই জায়গাটাও যে ওইভাবে করা হয়েছে, ব্যাপারটা এরকম না আসলে। কিন্তু আমরা এইটা ফোকাস ছিলাম যে আমরা ডিফারেন্ট কিছু রাখবো বা করব। আর আরেকটা বিষয় ছিল যেটা, যে আন্দোলন সফল হওয়ার মধ্য দিয়েই তো আমরা বুঝতে পারি যে ওইটা আসলে কাজে লেগেছে। তো এই কারণেই আমাদের কাছে মনে হয়েছে যে দিন শেষে আমাদের ওই যে স্ট্র্যাটেজি কৌশলটা ছিল, সেটা উপযুক্ত ছিল। আমরা দেখলাম যে 5 আগস্ট, যেখানে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল ছাত্র জনতার আন্দোলনে, তো এইটা আসলে আপনাদের আরও পরে করার কথা ছিল 6 তারিখে, একদিন আগে নিয়ে আসলে, এইটা আসলে কেন? না, 5 তারিখে প্রথমে আমরা যখন 4 তারিখে, যখন আমরা 6 তারিখে মার্চ টু ঢাকা ঘোষণা করলাম, এটা আমাদের একটা আলোচনার মধ্যে দিয়ে আমরা যখন ঘোষণা করি, আবার ওই আলোচনারই পরবর্তীতে আরও বেশ কিছু পয়েন্ট আসতে থাকে। আর আলোচনাটা কন্টিনিউয়াস হোয়াটসঅ্যাপ গ্রুপে হচ্ছিল, যে আমরা যদি এই একটা দিন এখানে গ্যাপ দেই, আপনি দেখবেন 3 তারিখে এই শহীদ মিনার লক্ষ মানুষের সমাগমে পরিপূর্ণ ছিল। এই শহীদ মিনার থেকেই কিন্তু জুলাই আন্দোলনটা শুরু হয়েছিল। 6 জুন যৌক্তিক কোটা সংস্কারের দাবিতে আমরা এই শহীদ মিনারে প্রথম দাঁড়িয়েছিলাম বিকাল 3টার দিকে। সেই জায়গা থেকে 3 তারিখে এত মানুষ নামলো রাস্তায়, 4 তারিখে নামলো। এখন আমরা চিন্তা করছিলাম যে 5 তারিখে যদি এই মোমেন্টামটা কমে যায়, যদি স্লো হয়ে যায়, আবার একটা দিন পেলে শেখ হাসিনা যদি আবার ওই ধরপাকড়ের মধ্য দিয়ে অসংখ্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী আমাদের আন্দোলনকারীদেরকে গ্রেফতার করে, এটাও আন্দোলনে প্রভাব ফেলতে পারে। কিংবা দেশের বাইরের বিভিন্ন এজেন্সির এখানে একটা সক্রিয় প্রভাব ছিল, তাদের কোনো হীন পরিকল্পনা থাকে কি না, এবং ধরেন আমরা একদিন পরে ডাকবো, পুরো দেশ থেকে যারা আসবে তাদেরকে ব্লক করে দেওয়ার কোনো ধরনের অপচেষ্টা হয় কি না, সেই জায়গা থেকে
তাদেরকে সময় না দেওয়ার জন্য আমাদের কাছে মনে হলো এবং মোমেন্টামটা ধরে রাখা, কোনো ধরনের অপচেষ্টাকে সফল না হতে দেওয়ার জন্য এটা আমরা একদিন এগিয়ে নিয়ে আসি এবং সেটাই আমরা মনে করি যে একটা অন্যতম ইতিহাসের গুরুত্বপূর্ণ কৌশল ছিল যে পরশু নয় কালই লং মার্চ টু ঢাকা। প্রথম সারি যারা রয়েছেন তাদের 6 জনকে ডিবি হেফাজতে নিয়ে যাওয়া হয়েছিল। তো সেখানে আপনাদের হাতের বিভিন্ন ইশারা আমরা যেমন দেখেছি, একই সাথে সারা বাংলাদেশের ছাত্র জনতাও বুঝতে পেরেছিল যে আসলে আপনাদেরকে জোর করেই এইরকম করানো হচ্ছে বা বিবৃতিগুলো দেওয়ানো হচ্ছে। তো ভেতরের কাহিনীটা একটু জানতে চাই আসলে, আর আপনারা হাতের ইশারা আসলে কি বোঝাতে চেয়েছিলেন? ডিবি অফিসে আসলে আমাদেরকে মানসিক শারীরিক নির্যাতনের মধ্য দিয়ে বাধ্য করার চেষ্টা করা হচ্ছিল, আমাদেরকে দিয়ে বিভিন্ন নাটক করানোর চেষ্টা করা হচ্ছিল যে তার ভাতের হোটেলে খাওয়া, একটু হাসি খুশি দেখানো, ছবি তোলা, ভিডিও করে পাঠানো মিডিয়া এরকম। কিন্তু সে চেয়েছিল আসলে কি আমাদেরকে বাধ্য করে একটা স্ক্রিপ্ট ধরিয়ে দিবে, আমরা ওই স্ক্রিপ্টটা পড়বো, আমরা কর্মসূচি প্রত্যাহার করব এবং এর মধ্য দিয়ে আন্দোলন শেষ হয়ে যাবে। কিন্তু আসলে ডিবি হারুন যেভাবে ওই ধরেন কিছু চোর বাটপাটদেরকে ডিল করে অভ্যস্ত, সে মনে করেছিল ওই একইভাবে আমাদেরকে ডিল করবে, কিন্তু সেটা তার জন্য হিতে বিপরীত হয়েছে। আমরা একটা কৌশল ছিল যে আমাদের এখান থেকে বের হতে হবে, তার অংশ হিসাবে আমরা ওই স্ক্রিপ্টটা পড়ি এবং সেখান থেকে আমরা যখন বের হয়ে আসি এবং যখন ওই স্ক্রিপ্টটা পড়া হয় আমাদের মধ্যে একটা অস্বস্তি ছিল, আমরা তো এটা ইচ্ছার বিরুদ্ধে করছি এবং এটা আমাদের হাতের ইশারায় বলেন, পায়ের ইশারায়, আমাদের অঙ্গভঙ্গিতে, আমাদের বসে থাকা এক্সপ্রেশনে বোঝা যাচ্ছিল যে এটা আমরা ইচ্ছার বিরুদ্ধে করছি এবং মানুষ এটা বুঝতে পারে, মানুষ এটাকে কানেক্ট করে এবং তারা আরও এখানে প্রতিবাদ মুখর হয়ে ওঠে। এবং আমরা যে জিনিসটা দেখতে পাই আসলে যে আমরা যখন ওখান থেকে বের হই মানুষ আরও অনেক বেশি আগ্রহের সাথে রাজপথে নেমে আসে অগাস্টের দিকে। তো সেটা আমাদের ওগুলো একটা কৌশলের অংশ ছিল ওই জায়গায় এবং আমরা এটা মনে করি আমাদের জায়গা থেকে যে এই অভ্যুত্থানে বাইরে থেকে এক একজন এক এক রকম দেখে মনে হয়েছে ঘটনার সিচুয়েশন, কিন্তু আমরা সবসময় ওই জায়গাটাতে ফোকাস ছিলাম যে আমরা এটা শেষ দেখে ছাড়বো। আমাদের হাজার ভাইকে মেরে ফেলা হয়েছে, সো আমরা প্রত্যেকটা সিচুয়েশন হয়তো পার করব কিন্তু শেষ দেখে ছাড়বো। আচ্ছা, ডিবি হেফাজতে আপনাদের উপর কোনো শারীরিক বা কোনো নির্যাতন করা হয়েছিল? এক একজনের সাথে এক একভাবে ডিল করা হয়েছে, কার উপরে প্রচণ্ড মানসিক অত্যাচার করা হয়েছে। ধরেন আমাকে নিয়ে বলা হলো যে আমি যদি এখানে ওই তাদের সাথে একসাথে কর্মসূচি প্রত্যাহারে না থাকি তাহলে আমাকে আর আমার পরিবার কোনো দিন খুঁজে পাবে না, কিংবা আমার পরিবারও যে ভালো থাকবে এটার কোনো তো নিশ্চয়তা নাই। ধরেন আরেকজন হাসনাতকে বলছে যে ওর বোন হচ্ছে অন্তঃসত্ত্বা, সন্তান সম্ভবা, তো তার বোনের যদি কিছু হয়ে যায় এই দায় হাসনাত নিবে কি না, মানে এইভাবে। এবং বাকেরের সাথে কথা হয়েছিল, শারীরিক নির্যাতনের কথা ওর মুখ থেকে আমরা শুনেছি। তো এই ধরনের তারা যাকে যেভাবে পেরেছে ওইভাবে ডিল করেছে তাদের কৌশলের অংশ হিসেবে। আর আমরাও একটা জায়গায় ডিটারমাইন্ড ছিলাম যে আমরা এটা শেষ পর্যন্ত এটা মোকাবেলা করে যাব ইনশাআল্লাহ। এই যে শেষ পর্যন্ত মোকাবেলা করে যাবেন, এই স্পিডটা আসলে আসলো কোথা থেকে? আন্দোলন তো প্রথম দিকে এত বেশি ছিল না। আমরা দেখেছি যে আবু সাঈদকে যে গুলি করা হয়েছে, বুক পেতে দিয়েছিল আসলে। তারপরে আমরাও কাভারেজে ছিলাম। তো ছাত্র জনতা তারা আসলে পুলিশের গুলিকে আমরা দেখিয়েছি যে ভয় না পেয়ে বুকটা পেতে দিয়েছিল। এইটা আসলে একটা বড় ঘটনা কিনা যে আবু সাঈদকে? এটার স্পিরিটটা আপনি যখন ঘরে থাকবেন ওই একই মানুষটা যখন রাস্তায় চলে আসবেন আপনার সাহস 10 গুণ বেড়ে যাবে। ওই একই মানুষটা যখন একজনকে রক্তাক্ত হতে দেখবেন আপনার সাহসটা 100 গুণ বেড়ে যাবে। সেখানে আমাদের ভাই আবু সাঈদ থেকে শুরু করে শত শত ভাইকে গুলি করে হত্যা করা হয়েছে। তো তখন তো আমাদের অন্যরকম একটা বিবেকের তাড়না কাজ করে যে আমরা যৌক্তিক একটা দাবিতে রাজপথে নামলাম, এভাবে আমাদের নিরপরাধ ভাইদেরকে মেরে ফেলা হলো, মায়ের কোল খালি করা হলো, বাবা মার একমাত্র সন্তানকে হত্যা করা হলো। এটা একটা অন্যরকম সাহস দেয় এবং মনে হয় যে এই জীবনের চেয়ে এইরকম মানে স্যাক্রিফাইসটা মনে হয় মানে অনেক বেশি সম্মানের, এবং ওই তাড়নাটা তখন কাজ করে, মাথায় আর অন্য কোনো চিন্তা কাজ করে না। অনেক স্লোগান দেখেছি আমরা জুলাই গণঅভ্যুত্থানে, এবং সেখানে আমরা দেখেছি যে তুমি কি আমি কি, রাজাকার রাজাকার। শেখ হাসিনা 14 জুলাই আসলে রাজাকারের নাতিপুতি বলেছিল। তো তারপরে প্রতিক্রিয়া এই স্লোগানটা আপনারা ধরেছিলেন এবং এটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। আরও বেশ কিছু স্লোগান আমরা দেখেছি, যেটা আসলে আপনাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছে কিনা বা এই স্লোগানের কাহিনীটা একটু জানতে চাই।
এবারের স্লোগানগুলো একদম অন্যরকম ছিল, একদম মানুষ হৃদয় থেকে ধারণ করেছিল, আমাদেরও হৃদয় থেকে আসতো। ধরেন তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এটা কখন আসলো? যখন ওই যে গতানুগতিক ট্যাগিং ফ্রেম, বিগত 16 বছরে শেখ হাসিনা তো স্বৈরাচারী শেখ হাসিনা এভাবেই হয়ে উঠেছে। যখনই কেউ তার বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে বলেছে হচ্ছে বিএনপি জামাত শিবিরের দোসর, পাকিস্তানের দোসর, এরকম করে দিয়ে কর্নার করে দেওয়া হয়েছে এবং যা ইচ্ছা তাই করেছে। তো ওই একই ফ্রেমিং যখন সারা দেশের ছাত্র সমাজ যৌক্তিক দাবিতে আন্দোলনে তাদেরকে করা হয়, এটা তো মেনে নেওয়া যায় না। তো তখন আমরা ওই জায়গা থেকে যে আমাকে তুই কি দায় দিবি, আমি দায় নিয়ে নিতেছি, এবার কি করবি কর, মানে এইরকম একটা তখন অবস্থা যে আর কত এই ধরনের মানে মানুষকে ট্যাগিং ফ্রেমিং, নির্যাতন নিপীড়ন প্রতিহিংসার রাজনীতি। আর তার কথা বলার মধ্যে যে একটা তীব্র বিদ্বেষ ছিল, প্রতিহিংসা ছিল, এটা কিন্তু কথায় ফুটে উঠছিল। তো তখন আমরা ওই জায়গা থেকে এটাকে মেটাফরিক জায়গা থেকে আমরা নিজেই নিয়ে নিলাম। তো ওইটা ছিল ওইটার। এবং আপনি যদি অন্যান্য জায়গাও দেখেন যে ক্ষমতা না জনতা, জনতা জনতা, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, এগুলো আসলে কে বলেছে বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ দাদার, হ্যাঁ, এরকম কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ দাদার। তো এই এই স্লোগানগুলো তো একদম নতুনভাবে আসলো এবং মানুষের হৃদয়ে গেঁথে গেল আসলে। তো যেটা মানুষের হৃদয়ে গেঁথে যায় ওইটা থেকে মানুষকে বের করে ফেলা বা ওইটা হৃদয় থেকে মুছে ফেলা, এটা তো এত সহজ না। এই আন্দোলনে ছাত্রলীগের মতো এত পাওয়ারফুল একটা সংগঠন তৎকালীন সময়ে জুলুম নির্যাতন বা গেস্টুম গণরুম কালচারের তারা আসলে তৈরি করেছিল, সেই জায়গা থেকে এই তাদের মতো ছাত্র সংগঠনের বিরুদ্ধে আপনারা দাঁড়িয়ে কথা বলেছেন, আসলে ভয় কাজ করেছিল কিনা বা এটাকে আসলে কিভাবে মোকাবেলা করলেন? না দেখেন, আমরা যখন আন্দোলনে এসেছি আমরা তো নিজেরা নিজেদের প্রতি কনভিন্স হয়ে আন্দোলনে এসেছি যে আমরা একটা যৌক্তিক দাবিতে যাচ্ছি। এখান থেকে এখানে যে বাধা দিবে সে তো অন্যায় করছে, অযৌক্তিক একটা কাজ করছে। তো এটার বিন্দুমাত্র এটা নিয়ে আমাদের ভয় ছিল না। এবং 4 জুলাই প্রথম ছাত্রলীগের হাইকমান্ড নির্দেশ দেয় যে আমাকে হল থেকে যেন বের করে দেওয়া হয়। আমাকে ছাত্রলীগের নির্দেশে রাত 12টার দিকে হল থেকে বের করে দেওয়ার যখন কাজ করে হল ক্যান্ডিডেটরা ছাত্রলীগের, তখন আমার অমর একুশ হল, শহীদুল্লাহ হল, এফএইচ হল বা পুরো হলপাড়ার হাজার হাজার স্টুডেন্ট আমার হলের সামনে গিয়ে অবস্থান নেয় এবং ছাত্রলীগের আমার 21 হলের ক্যান্ডিডেটরা হল থেকে পালিয়ে যায়। ওই দিনই ছাত্রলীগের প্রথম নৈতিক পরাজয় হয় এবং আমার সাহসটা শতগুণে বেড়ে যায়। এবং পরবর্তীতে আপনি দেখবেন 15 জুলাইয়ে যখন আমাদের ভাই বোনদের উপরে ছাত্রলীগের সন্ত্রাসী ক্যাডাররা, যুবলীগ আওয়ামী লীগের পুরা মহানগরের সন্ত্রাসীরা এসে আমাদের বোনদেরকে রক্তাক্ত করে, নির্মমভাবে নির্যাতন করে, অত্যাচার করে, তখন কিন্তু মানে পুরো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এমনভাবে মানে একদম মানে তারা মানে একদম তাদের একটা আহাজারি শুরু হয়েছিল এবং তারা যে কোনো মূল্যে এটাকে প্রতিহত করার জন্য তারা কমিটেড ছিল। এবং এর পরবর্তী দিনেই কিন্তু পুরো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে ছাত্রলীগকে হল ছাড়া করা হয় এবং ওই দিনই ছাত্রলীগের রাজনীতি শেষ হয়ে যায়, ছাত্রলীগের পতন হয়। শেখ হাসিনার পতন তো 5 তারিখে হয়েছে আর ছাত্রলীগের পতন হয়েছে 16 জুলাই 17 জুলাই। ওই দিন তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হলে ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি, সেন্ট্রালের বিশ্ববিদ্যালয়ে যারা ছিল সবার রুমকে ভাঙচুর করে শেষ করে দেওয়া হয়, তারা ভয়ে পালিয়ে যায়। তো এইটা আমাদের মানে সাহস অন্যরকম অনেক গুণে বাড়িয়ে দিয়েছিল। একটা ক্ষমতাসীন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের এরকম নির্লজ্জ পতন এবং পালিয়ে যাওয়া, এখান দিয়েই তো স্বৈরাচারের পতন শুরু হয়। আচ্ছা, আমরা এটাকে গণ অভ্যুত্থান বা সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ সেখানে দেখেছি, যেখানে শ্রমিকরা যেমন ছিল, একই সাথে রিক্সা চালক, ভ্যান চালক, অর্থাৎ সব শ্রেণী পেশার মানুষের স্বতঃস্ফূর্ত একটা অংশগ্রহণ ছিল জুলাই গণ অভ্যুত্থানে। আসলে তাদের উদ্দেশ্যে বা তাদের ভূমিকা নিয়ে আপনি আসলে কি বলবেন? দেখেন, আমরা তো শুধু একটা যৌক্তিক দাবি নিয়ে রাজপথে নেমেছিলাম এবং এটা যখন অসংখ্য মানুষকে খুনের মধ্য দিয়ে, হত্যার মধ্য দিয়ে এক দফার স্বৈরাচার পতনের আন্দোলনে যায়, তখন এটাকে সফল করেছে আসলে সাধারণ মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আমার ওই কৃষক, শ্রমিক থেকে শুরু করে আমার যারা রিক্সা চালক ভাইরা রয়েছেন, আমার স্কুল, কলেজ, মাদ্রাসা, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যারা ভাই বোনেরা রয়েছেন, আমার সচেতন যারা গার্ডিয়ানরা রয়েছেন, প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ, সাংস্কৃতিক অঙ্গনের মানুষ থেকে শুরু করে অনেক সংবাদকর্মী, তারা জীবন দিয়ে লড়াই করেছেন, অনেকে শহীদ হয়েছেন, তারা রক্তাক্ত হয়েছেন, তারা এই নিউজগুলোকে কভার করেছেন, পুরো পৃথিবীর মানুষের সামনে নিয়ে গিয়েছেন। এটা যদি সমন্বিতভাবে সবাই মিলে এটা না করতে, এটা সফল হতো না। প্রত্যেকেরই ভূমিকাটা অনেক গুরুত্বপূর্ণ ছিল এবং
প্রত্যেকের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছে। অনেকে নৈতিকভাবে সমর্থন দিয়ে, অনেকে রাজপথে এসে এবং যে যার জায়গা থেকে হোক এটা চেষ্টা করেছে। এটা শুধু আমরা এখানে হয়তো সামনে ছিলাম, আমাদের উপরে তারা আস্থা রেখেছে, এটুকুই। কিন্তু দিন শেষে এই ক্রেডিটটা সেই প্রত্যেকটা মানুষের যারা এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, এই অভ্যুত্থানের পক্ষে ছিল। একই সাথে যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কথাটা বলি, যে ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলো যখন বন্ধ করে দেওয়া হয়েছিল বা বিভিন্ন সরকারি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়া হয়েছিল, তখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তারাও আসলে রাজপথে শুরু থেকেই অবদান রেখেছে। সে বিষয়ে আসলে আপনারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে সমন্বয়টা কিভাবে করেছেন এবং তাদের অবদানটাকে আসলে কিভাবে স্বীকার করবেন? সমন্বয়ের চেয়ে আমি বেশি বলবো তারা বিবেকের তাড়না থেকে রাজপথে নেমে এসেছিল। 17 জুলাইয়ে যখন এই নৃশংসতার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোকে বাধ্যতামূলকভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফোর্সফুলি বন্ধ করে দিল, তখন আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনেরা বিবেকের তাড়না থেকে রাজপথে নেমে এসেছিল। তাদের কিন্তু যে এত কোটার সাথে তারা সম্পৃক্ত এটাও না, এমন না যে তখন তাদের উপর অনেক নির্যাতন অত্যাচার হয়ে গেছে, এমনও না। তখন পর্যন্ত এটা এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের চেয়ে পাবলিক বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বেশি ছিল এবং শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছিল। কিন্তু 18 তারিখের পর থেকে অভ্যুত্থানে আরেকটা অধ্যায় শুরু হয়, যেখানে আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনেরা সামনের সারিতে ছিল, লড়াই করেছে, নেতৃত্ব দিয়েছে, স্কুল কলেজ মাদ্রাসার তারা ছিল। এবং আমি তো মনে করি এই অভ্যুত্থানের দ্বিতীয় অধ্যায়টা তাদের এই কষ্টের কারণে সফল হয়েছে, ত্যাগের কারণে সফল হয়েছে। তারা যদি এভাবে নেমে না আসতো, এই অভ্যুত্থান সফল হতো কিনা সে প্রশ্ন থেকে যায়। আচ্ছা, একই সাথে আপনারা যেহেতু সম্মুখ সারির যোদ্ধা, একদম সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানের পুরোটা সময় জুড়ে, এখানে বাংলাদেশের রাজনৈতিক দল যারা রয়েছে, জামাতে ইসলামী বা বিএনপি বলি বা তাদের ছাত্র সংগঠন, ছাত্র দল বা ছাত্র শিবির, তাদের ভূমিকাটা কেমন দেখেছেন? আবার একই সাথে আমরা দেখেছি যে স্বৈরাচার শেখ হাসিনা তিনি 1 আগস্ট জামাত এবং তাদের যে ছাত্র সংগঠন, ছাত্র শিবির, তাদেরকে নিষিদ্ধের ঘোষণাও দিয়েছিল, কিন্তু তারা আসলে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া সেই সময় জানায়নি এবং আন্দোলনের স্বার্থে তারা যেটি বলছেন। তো আসলে আন্দোলনের ক্ষেত্রে জামাত, বিএনপি বা ছাত্রদল, ছাত্র শিবির আপনাদেরকে কীরকম সাহায্য করেছে বা তাদেরকে কীরকম দেখেছেন আন্দোলন? শুরু থেকেই মানে এটা আমাদের এক একটা দায়িত্ব এক একজনের ভাগ করা ছিল। এই কমিউনিকেশনটা আসিফ করতো, আবু বাকের মজুমদার এই কমিউনিকেশনটা করতো। যে ছাত্র দলের সাথে একটা কমিউনিকেশন ছিল, ছাত্র শিবিরের সাথে কমিউনিকেশন ছিল, ছাত্র অধিকার পরিষদের সাথে কমিউনিকেশন ছিল এবং আমরা ইসলামী ছাত্র আন্দোলন তারা কিন্তু বিভিন্ন জায়গায় সক্রিয়ভাবে শুরু থেকেই আন্দোলনে ছিল। তো আরও যারা বিভিন্ন রাজনৈতিক দল আছে, ছাত্র সংগঠন আছে, হয়তো সবার নাম এখন আমি বলে যাচ্ছি না, কিন্তু এই অভ্যুত্থানে ফ্যাসিস্ট বিরোধী লড়াইয়ে তাদের সবারই একটা সক্রিয় অংশগ্রহণ ছিল এবং পরবর্তীতে ধীরে ধীরে এটা পার্টিরও একটা মৌনসম্মতি, প্রত্যক্ষ সম্মতি এগুলো ছিল এবং বিভিন্ন আন্দোলনের কৌশলের সময় বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে অংশগ্রহণ করেছে এবং এই জন্য আমরা বলি যে জুলাইটা আমরা যারা লড়াই করেছি আমাদের সবার আসলে, এবং এটা রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। আমরা এটার ক্রেডিট নিয়ে ভাগাভাগি করতে চাই না, বরং আমরা যদি ওইটা নিয়ে কথা বলি যে কে কতটুকু বাস্তবায়নে আমরা কাজ করলাম, ওইটা আমাদেরকে বেশি প্রশান্তি দিবে। বিএনপি বড় দল হিসেবে যদি বেশি করে আমরা তাদেরকে সাধুবাদ জানাবো। আমাদের এখন মনে হয় প্রচেষ্টা ওই জায়গায় থাকা উচিত। আমরা একসাথে মিলে অর্জন করেছি, আমাদের একসাথে মিলে এগুলো বাস্তবায়ন করতে হবে। কি মনে হয় সরকারের কাছে আপনাদের প্রত্যাশা কি থাকবে এবং এই জুলাইয়ের যে স্পিড সেটা আসলে আপনাদের কাছে সরকারের কোনো পরামর্শ থাকবে কিনা একটু জানতে চাই। সরকারের একটা দোদুল্যমান আমরা অবস্থা দেখতে পাই। একটা অংশের জায়গা থেকে আমরা দেখি যে তারা প্রচণ্ডভাবে জুলাইকে ধারণ করে, তারা এগুলো বাস্তবায়ন করতে চায় এবং তারা এই বিগত 16-17 বছর সাফারার ছিল, আসলে অনেক কষ্ট করেছে, অনেক ভুক্তভোগী ছিল। আবার একটা অংশর মধ্যে আমরা একটু নতজানু অবস্থা দেখি, ভারতের প্রতি নতজানু, আওয়ামী লীগের প্রতি সফট, এরকম আমরা একটা অংশ দেখি। তো দিন শেষে আসলে মানুষের পালস বুঝতে হবে। আমরা চাই বিএনপি জনাব তারেক রহমান এই পালসটা বুঝবে, যে কোনো আধিপত্যবাদের বিরুদ্ধে তাদের শক্তিশালী অবস্থান থাকবে, আওয়ামী লীগের মতো গণহত্যাকারীদের বিপক্ষে তাদের শক্তিশালী অবস্থান থাকবে এবং মানুষের পক্ষে তাদের ওই সেন্টিমেন্টটা সবসময় থাকবে। সেটা আমরা প্রত্যাশা করি, সময়ই বলে দিবে। যদি বিএনপি মানুষের আকাঙ্ক্ষার বিপক্ষে যায় তাহলে বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়বে। ওকে, ধন্যবাদ ভাই। দর্শক, জনাব সার্জিস আলম, যিনি জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক এবং সমন্বয়কের ভূমিকা পালন করেছিলেন এবং জুলাইয়ের যে খুঁটিনাটি সকল বিষয় যেমন তিনি জানিয়েছেন, একই সাথে
বলছেন যে জুলাইয়ের এই স্পিড বা জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য সরকারকে যেমন দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, একই সাথে যারা মানুষ রয়েছেন, সচেতন নাগরিক রয়েছেন, তাদের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন, আশা প্রকাশ করেছেন যে এই বাংলাদেশের স্বার্থে, দেশের স্বার্থে এই জুলাইকে যেন তারা ধারণ করে আগামী প্রজন্মের প্রতি সেই আহ্বানও কিন্তু তিনি জানিয়েছেন। ধন্যবাদ সবাইকে।